বিরাট ডিম্বাকৃতি টেবিল। একদিকে সপার্ষদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিস, অন্যদিকে সপার্ষদ মোদি। মোদি হিন্দিতে বলছে, পাশে বসে শুনছে কে? ডোভাল। एक के पास एक है तो दो होता है, लेकिन एक के साथ एक होता है तो 11 हो जाता है। और आज भारत के संग ऑस्ट्रेलिया है, मतलब एक के साथ एक दो नहीं हो रहा है, एक के बगल में एक 11 हो रहा है। কথাটা শুনে হেসে লুটিয়ে পড়লেন আলবানিস। एक के पास एक है तो दो होता है, लेकिन एक के साथ एक होता है तो 11 हो जाता है। और सच्चे अर्थ में आज भारत और ऑस्ट्रेलिया साथ साथ है, इसलिए एक के बगल में एक दो नहीं हो रहा, एक के बगल में एक 11 हो रहा है। বিশ্বগুরু, বিশ্বমঞ্চে ভারতের ডঙ্কা, 70 দিনে 12টি দেশ সফর। শুনতে ভারী চমৎকার লাগছে, তাই না? বুকটা গর্বে ভরে উঠছে। বিদেশের মাটিতে ওর এক একটা রাজকীয় পা ফেলা, প্রবাসী ভারতীয়দের আকাশ ফাটানো মোদি মোদি স্লোগান আর ক্যামেরার নিখুঁত অ্যাঙ্গেলে তৈরি হওয়া এক একটা ফাটাফাটি রিল দেখে মনে হতেই পারে বিশ্বের দরবারে ভারতের প্রভাব বুঝি আজ চাঁদের পিঠ ছুঁয়ে ফেলেছে। কিন্তু এই আলোর রোশনাইয়ের ঠিক পেছনে অন্ধকার কোণে লুকিয়ে থাকা আসল সত্যটা কি আপনার চোখে পড়ছে? যখন সুদূর মেলবোর্নে বা জাকার্তায় দাঁড়িয়ে সংখ্যা তত্ত্বের জাদুতে আন্তর্জাতিক কূটনীতির হিসেব মেলানো হচ্ছে, ঠিক তখনই ভারতের মাটির আসল হিসেবগুলো কিন্তু ওলট পালট হয়ে যাচ্ছে। যে রাম মন্দিরকে 1000 বছরের পুরনো হিন্দু পুনর্জাগরণের প্রতীক বানিয়ে বিশ্ব মঞ্চে মহাজাগতিক ভাবমূর্তি তৈরি করা হয়েছিল প্রতিষ্ঠার মাত্র 24 মাসের মাথায়, সেই মন্দিরের দানপাত্রই আজ চোরেদের হাত থেকে সুরক্ষিত নয়। দিল্লির রাস্তায় দেশের ছাত্র সমাজ যখন প্রশ্নপত্র ফাঁসের বিচার চেয়ে চিৎকার করছে, খোদ দেশের কর্পোরেটরা যখন দেশের মাটিতে ভরসা না পেয়ে বিদেশে টাকা ঢালছে, তখন আমাদের প্রধানমন্ত্রী ঠিক কোথায়? আজ আমরা কাটাছেঁড়া করব এই উড়ান কূটনীতির আসল কোরিওগ্রাফি। সত্যি কি এটা বিশ্বমঞ্চে ভারতের জয়যাত্রা, নাকি দেশের জ্বলন্ত ইস্যু থেকে সুকৌশলে উড়ে পালানোর এক মাস্টার স্ট্রোক পিআর ইভেন্ট? নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে ট্রোল, মিম আর নানা রকম চটকদার মশকরা। কেউ কেউ তো ব্যঙ্গ করে তাকে এনআরআই প্রধানমন্ত্রী বলতেও ছাড়েন না। কিন্তু সত্যি করে বলুন তো, দেশের প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা কি কোনো ইয়ার্কির বিষয়? একদমই নয়। আমরা ব্যক্তিগতভাবে এই সস্তা রসিকতার ঘোর বিরোধী। ভারতের মতো এক বিশাল দেশের রাষ্ট্রপ্রধান যখন আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন, তখন তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। দেশের বিদেশ নীতি মজবুত করতে, কূটনৈতিক স্বার্থ রক্ষা করতে যদি তাকে ঘন ঘন প্লেনে চাপতে হয়, তবে তিনি নিশ্চয়ই যাবেন। আর প্রধানমন্ত্রীর প্রোটোকল মেনটেন করতে খরচ তো একটু হবেই। এখানে একটা মস্ত বড় কিন্তু আছে। ব্যঙ্গ বিদ্রুপ সরিয়ে রেখে যদি আমরা শুধু ঠান্ডা মাথায় পরিসংখ্যানের দিকে তাকাই, তবে একটা অভূতপূর্ব ছবি ভেসে ওঠে। গত 12 বছরে প্রধানমন্ত্রী মোদী প্রায় 105 বার বিদেশ সফর করেছেন, গেছেন কম বেশি 80টি থেকে 81টি দেশে। একজন রাষ্ট্রপ্রধান দীর্ঘ 12 বছর ক্ষমতায় থাকলে এই সংখ্যাটা বিশাল হলেও একেবারে অবিশ্বাস্য হয়তো নয়। আসল খটকাটা লাগছে অন্য জায়গায়। গত 2.25 মাসের গ্রাফটা খেয়াল করেছেন কখনো? ক্যালেন্ডারের পাতাটা উল্টে দেখুন। মে মাসে, শুধু মে মাসে তিনি একাই ঘুরে ফেললেন 6টি দেশ: সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালি আর মালয়েশিয়া। জুন মাসে গেলেন আরো 3টি দেশে: সেশেলস, ফ্রান্স আর স্লোভাকিয়া। আর এই জুলাইয়ের শুরুতেই তিনি গেলেন কোথায় জানেন? ইন্দোনেশিয়ায়। আর এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়া, এবার যাবেন নিউজিল্যান্ডের মতো আরো 3টি দেশে। হিসেবটা মেলান, মাত্র 70 দিনের মধ্যে 12টি দেশ সফর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 70 দিনে 12টি দেশ। সবচেয়ে বড় প্রশ্ন হলো টাইমিং। ঠিক এই মুহূর্তে যখন দেশের মাটিতে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী এবং তার দলের দিকে একের পর এক অস্বস্তিকর ধারালো প্রশ্ন ধেয়ে আসছে, ঠিক তখনই কেন এই ঝটিকা বিশ্ব ভ্রমণ? অভ্যন্তরীণ রাজনীতিতে যখন চাপ বাড়ছে, তখন কি এই ঘন ঘন বিদেশ সফর আসলে কোনো
সুচতুর রাজনৈতিক কৌশল, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো গভীর সত্য? ইরান সংকটের পর ভারতের অর্থনীতি যেভাবে ধাক্কা খেয়েছে আর আন্তর্জাতিক মঞ্চে ভারত যেভাবে কোণঠাসা হয়ে পড়েছে, তাতে মোদী সরকারের বিদেশ নীতি এখন কাঠগড়ায়। চারদিক থেকে প্রশ্ন উঠছে, ভারতের কাছে হঠাৎ ইসরায়েল এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন? কূটনৈতিক স্তরে সবচেয়ে অবাক করছে কিন্তু পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে তারা যেন হঠাৎই চালকের আসনে। একাধারে তারা আমেরিকার বন্ধু, আবার রাশিয়া ও চীনেরও ঘনিষ্ঠ। এই তিন মহাশক্তি ছাড়াও তুরস্কের সঙ্গে তাদের সমীকরণ চমৎকার। এমনকি ইরান সংকটে শান্তি রক্ষায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় তুলে ধরছে। আর ভারত, এই প্রশ্নটার কোনো সদুত্তর কিন্তু মিলছে না। এদিকে দেশের ভেতরের ছবিটা দেখুন। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, বেকারত্ব লাগামহীন, দেশের অর্থনীতি ঢুকছে, আর সবচেয়ে উদ্বেগের বিষয় নিট এফডিআই বা বিদেশি পুঁজি ঝড়ের গতিতে ভারত থেকে বাইরে চলে যাচ্ছে। নতুন এফডিআই আসছে না। তারা বলছে ভারতের মাটিতে বিনিয়োগের মাঠটা সমতল নয়। এই সরকার শুধু তাদের পরম মিত্র কিছু শেরজিতের রিটার্ন গিফট দিয়ে চলছে। এমনকি খোদ দেশের কর্পোরেট সংস্থাগুলো এখানে লগ্নি না করে বিদেশে টাকা ঢালছে। এই চরম অর্থনৈতিক সংকটের কি কোনো সরাসরি জবাব প্রধানমন্ত্রী আজ পর্যন্ত দিয়েছেন? আমরা অন্তত শুনিনি। আপনি শুনেছেন? সংকটের এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী যখন সুদূর অস্ট্রেলিয়ায়, তখন দেশের বুকে তোলপাড় চলছে রাম মন্দিরের প্রণামী চুরির কেলেঙ্কারি নিয়ে। গত 4 জুন প্রথমে দুর্নীতির খবর সামনে আসে। 7 জুন অখিলেশ যাদব এটি নিয়ে টুইট করার পর গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এখন হিসেব করে দেখুন, গত 1 মাসে এই মারাত্মক ইস্যুটা নিয়ে প্রধানমন্ত্রীকে একটাও মন্তব্য করতে শুনেছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুনেছেন? রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অমিত শাহ মন্দিরে গিয়ে পুজোটুকু দেননি। সবটাই বড়ই বিচিত্র, তাই না? দেশের অর্থনীতি যখন ধুঁকছে আর মন্দিরের পবিত্রতা নিয়ে যখন এত বড় প্রশ্ন উঠছে, তখনই দেখা যাচ্ছে এই ঘন ঘন বিদেশ সফরের ধুম। একে কি জাতীয় ইস্যু থেকে সুকৌশলে পাখির চোখ সরিয়ে নেওয়া বলা ভুল হবে? অনেকেই একে বলেছেন ইস্যু থেকে উড়ে পালানো। আসল সংকটের মুখে পড়ে এই যে রহস্যময় নীরবতা আর ঝটিকা বিদেশ সফর, এটাই বোধহয় বর্তমান জমানার সবচেয়ে বড় রাজনৈতিক ইউএসপি। তবে কি অর্থনীতি আর মন্দিরের বিতর্ক থেকে নজর ঘোরাতেই 70 দিনে 12 দেশের ম্যারাথন দৌড়? কোভিডের সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে আছে? শুরুতেই তালি বাজানোর ডাক দেওয়ার পর যখন আসল সংকট ঘনিয়ে এলো, অক্সিজেন আর হাসপাতালের জন্য দেশ জুড়ে হাহাকার উঠল, প্রধানমন্ত্রী রহস্যজনকভাবে নীরব হয়ে গেলেন। এখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা দুর্নীতি নিয়ে যখন ছাত্র সমাজ রাস্তায়, তখনও তিনি চুপ। আসলে এটাই ওনার রাজনৈতিক চরিত্রের সবচেয়ে বড় ট্রিক। যেখানে কথা বললে রাজনৈতিক ফায়দা আছে, যেখানে তিনি চড়া গলায় মাইক মাতাবেন, আর যে ইস্যুতে ওনার ভাবমূর্তি ধাক্কা খেতে পারে, সেখান থেকেই মুহূর্তের মধ্যে তিনি নিজেকে গুটিয়ে নেবেন। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? মণিপুর। গোটা দেশ চিৎকার করে ক্লান্ত হয়ে গেল যে প্রধানমন্ত্রী অন্তত মণিপুর নিয়ে একটা শব্দ বলুক, কিন্তু তিনি টু শব্দটিও করলেন না। গালওয়ানে চীনের অনুপ্রবেশের প্রশ্নেও এক মৌনতা। আর যখন মুখ খুললেন, এমন গোলমেলে কথা বললেন যে চীনের সেনা আমাদের জমিতে আদৌ ঢুকেছে কি ঢোকেনি তা দেশের মানুষ বুঝেই উঠতে পারল না। এই যে 70 দিনে 12টি দেশ সফরের ম্যারাথন কর্মসূচি, এটাও কিন্তু ওই চরম অস্বস্তিকর অভ্যন্তরীণ ইস্যুগুলো থেকে সুকৌশলে পিঠ বাঁচানোর একটা বড় হাতিয়ার। তবে মোদিজির বিদেশ সফরের আরেকটা মস্ত বড় বৈশিষ্ট্য আছে, যা ভারতের অন্য কোনো প্রধানমন্ত্রীর আমলে দেখা যায়নি। ওনার কাছে বিদেশ সফর মানে একটা বিশাল হাই ভোল্টেজ পিআর ইভেন্ট। প্রধানমন্ত্রী পৌঁছানোর 15-20 দিন আগেই ওনার বিশেষ টিম সেই দেশে পৌঁছে যায়। তারপর আপনি কি দেখেন? এয়ারপোর্টের বাইরে কিংবা হোটেলের সামনে শত শত মানুষ তেরঙ্গা ঝান্ডা হাতে মোদি মোদি বলে চিৎকার করছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, জড়িয়ে ধরছেন, যেন উনি বোঝাতে চাইছেন বিদেশের মাটিতে ওনার জনপ্রিয়তায় সে দেশের মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা কি জানেন? পাগল কিন্তু ফ্রান্সের ফরাসিরা হচ্ছে না, অস্ট্রেলিয়ার অজিরা কিংবা নেদারল্যান্ডসের ডাচ নাগরিকরাও ওনার পেছনে ছুটছে না। ওই ভিড়ের প্রত্যেকেই হলেন প্রবাসী ভারতীয়, যাদের সুপরিকল্পিতভাবে স্পন্সর্ড উপায়ে সেখানে জড়ো করা হয়।
ভারতের যে কোনো প্রধানমন্ত্রী বিদেশে গেলে সেখানকার ভারতীয় কমিউনিটিকে একটা মেসেজ পাঠালে ভিড় এমনি হবে, কিন্তু বর্তমান জমানায় এটাকে একটা স্পন্সর্ড ইভেন্ট বানিয়ে দেশের ঘরের ভোটারদের চমকে দেওয়ার চেষ্টা চলে। বার্তা দেওয়া হয়, দেখেছো বিশ্বমঞ্চে বিশ্বগুরুর কত খাতির। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বিদেশ সফর, সেখানে ইদানিং কূটনীতির পাশাপাশি আরো একটা জিনিস দারুণভাবে জায়গা করে নিয়েছে, সেটা হলো অঙ্ক। হ্যাঁ, মোদিজির গাণিতিক কূটনীতি। সম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মোদিজি। দুপাশে দুই দেশের প্রতিনিধি দল। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে মোদিজি বললেন, এমনিতে অঙ্কের নিয়মে 1 আর 1 2 হয়, কিন্তু ভারত আর অস্ট্রেলিয়ার মতো দুই দেশ যখন পাশাপাশি এসে দাঁড়ায় না, তখন 1 আর 1 মিলে 2 হয় না, 1 আর 1 মিলে হয়ে যায় 11। এমনিতে দুই শক্তিশালী দেশের পার্টনারশিপ বোঝাতে এই 1 আর 1 11 হিন্দি বাগধারাটি আমরা প্রায়ই ব্যবহার করি। এতে খুব একটা নতুনত্ব কিছু নেই, কিন্তু সমাজ মাধ্যমে এটা নিয়ে ট্রোল করতে ছাড়েননি বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। মোদিজির এই বক্তব্যের ক্লিপ শেয়ার করে ধ্রুব এক্সে রীতিমতো তোপ দেখে লিখেছেন, মোদিজি নাকি ভারতের প্রাইম মিনিস্টার নন, তিনি হলেন প্রাইম এম্বারাসমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রধান অস্বস্তির কারণ। এমনকি মোদিজিকে যারা এখনো অন্ধের মতো সমর্থন করেন তাদের উদ্দেশ্যে করে কমেন্টে একটা জোকারের ইমোজিও জুড়ে দিয়েছেন ধ্রুব। তবে ধ্রুব রাঠির এই চরম কটাক্ষের পেছনে মোদিজির আরেকটা সাম্প্রতিক গাণিতিক কাণ্ড কাজ করছে। অস্ট্রেলিয়ার আগে প্রধানমন্ত্রী যখন ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন, সেখানকার প্রেসিডেন্টের সামনে তিনি এক অদ্ভুত হিসেব কষে বসেন। কি বলেছিলেন শুনুন। पिछले साल 26 जनवरी को भारत ने अपना गणतंत्र दिवस धूमधाम से मनाया। 26, 2 और 6, 2 + 6 इज इक्वल और मेरे मित्र का जन्मदिन भी 17 है, 1+। ভারত গত 76 বছর ধরে প্রতি বছর 26শে জানুয়ারিতেই প্রজাতন্ত্র দিবস পালন করে আসছে। অথচ শুনলেন মোদিজি বললেন এবছর 26শে জানুয়ারি ভারত তার প্রজাতন্ত্র দিবস পালন করেছে। আর আমার বন্ধু অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জন্মদিন 17 তারিখে। এবার দেখুন 26 তারিখের 2 আর 6 যোগ করলে হয় 8। আবার ওনার জন্মদিনের 17 তারিখের 1 আর 7 যোগ করলে হয় 8। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সামনে বসে মোদিজির এই 8-এর ম্যাজিক মেলানোর চেষ্টাটা আন্তর্জাতিক মঞ্চে বেশ একটা অদ্ভুত আর অস্বস্তিকর পরিবেশ তৈরি করলো। অনেকে ট্রোল করে বললেন, একটি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক বৈঠকে এই ধরনের নিউমোরোলজির আদৌ কোনো যৌক্তিকতা ছিল? অস্ট্রেলিয়ার মাটিতে 1 আর 1 11 তত্ত্ব তবু মানা যায়, কিন্তু ইন্দোনেশিয়ার ওই 8-এর তত্ত্ব বুঝিয়ে দিচ্ছে মোদিজির এইসব বিদেশ সফরের কূটনৈতিক গুরুত্ব ঠিক কতটা। অথচ ঠিক এই সময়টায় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক ইস্যু কি? রাম মন্দির। যে রাম মন্দিরের ভূমি পুজো প্রধানমন্ত্রী নিজে করলেন, যে ট্রাস্টের ঘোষণা তিনি সংসদে দাঁড়িয়ে করলেন, যার প্রাণ প্রতিষ্ঠা আর উদ্বোধনে তিনি নিজেই ছিলেন প্রধান মুখ, আর যে রাম মন্দিরের নামে বিজেপি প্রকাশ্য দিবালোকে ভোট চায়, সেই মন্দিরের প্রণামী চুরির কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দও নেই। আপনার কি এটা অদ্ভুত লাগছে না? শুধু কি রাম মন্দির, দেশের শিক্ষা ব্যবস্থা আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়ারা দিনের পর দিন আন্দোলন করছেন। সোনাম ওয়াংচুকের অনশন আজ 13 দিন, কিন্তু প্রধানমন্ত্রী বা তার সরকারের কেউ একটা সান্ত্বনা বাক্য পর্যন্ত খরচ করছেন না। মোদিজির এই দীর্ঘ নীরবতা যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তবে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে উঠবে। মনে হয় প্রধানমন্ত্রী যেন ঠিক করে নিয়েছেন তিনি তখনই মুখ খুলবেন যখন কাউকে জ্ঞান দেওয়া থাকবে। দেশের ভেতরের কোনো কাঁটাছেঁড়া নয়, তিনি এখন শুধু আন্তর্জাতিক স্তরের বড় বড় বিষয়ে কথা বলতে ভালোবাসেন, তাও মুনি ঋষিদের মতো জ্ঞান বিতরণ স্টাইলে। বিদেশের মাটিতে ওনার আচরণ খেয়াল করেছেন? ক্যামেরার প্রতিটি অ্যাঙ্গেল, ওনার হাঁটা চলা, হাত নাড়ানো, সবকিছুই যেন নিখুঁতভাবে মাপা। এমনকি প্রধানমন্ত্রী যখন বিমানের ভেতরে থাকেন, সেখান থেকে চমৎকার রিল তৈরি হয়ে সোশ্যালে চলে আসে। হাতে একটা ফাইল বা রেজিস্টার খাতা, চোখে গভীর মনোযোগ, সবটাই ওই সুপরিকল্পিত প্রচার কৌশলের অংশ। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, প্রধানমন্ত্রী মোদী এই মুহূর্তে ওনার রাজনৈতিক জীবনের অন্যতম বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।
সেই সংকটের নাম রাম মন্দির। যে রাম মন্দিরকে এই সরকার হিন্দু পুনর্জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরেছিল, যার উদ্বোধনে প্রধানমন্ত্রী নিজে প্রধান ভূমিকায় থেকে এক অতি মানবীয় ভাবমূর্তি তৈরি করেছিলেন, এবং যে রাম মন্দিরের আবেগ ভর করে আজ বিজেপি ক্ষমতার শীর্ষে, সেই মন্দিরের দানপাত্রই এখন সুরক্ষিত নয়। যে দল বা জোট আজ দেশের 22টি রাজ্যের ক্ষমতায়, যে প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার দিল্লির মসনদে, তিনি যদি প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মাথায় রাম মন্দিরের প্রণামী বাক্সে নিরাপত্তা দিতে না পারেন, তবে দেশের মানুষ ওনার উপর ভরসা রাখবেন কিভাবে? আর ঠিক এই জায়গাতেই কাজ করছে মোদির উড়ান কূটনীতি, যাতে দেশের মানুষ টিভির পর্দায় দেখে ভেতরে যাই হোক, বাইরে আমাদের প্রধানমন্ত্রী ভারতের গৌরব বাড়াতে দিন রাত এক করে খাটছেন। কখনো ভেবে দেখেছেন মোদিজি নির্বাচনী জনসভা ছাড়া বাকি সময় ঠিক কেমন টোন ব্যবহার করেন? যখনই ভোটের ময়দান আসে, ওনার বক্তব্য হয়ে ওঠে তীব্র আক্রমণাত্মক, চরম নেতিবাচক। সেখানে দেশের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ঘুষপেটিয়া তকমা দেওয়া, তারাই দেশের সর্বনাশের মূল বলে প্রচার করে সংখ্যাগুরু ভোট ব্যাংকে তাঁতিতে তোলা থেকে শুরু করে বিরোধীদের ধুইয়ে দেওয়া, সবই উনার চেনা রাজনীতির ব্যাকরণ। আর বাকি সময়টা বাকি বছরে 365 দিন জুড়েই চলে শুধুই জ্ঞান দেওয়ার পালা। কখনো মন কি বাত, কখনো পরীক্ষার আগে ছাত্রদের টিপস, কখনো আবার বিদেশের মাটিতে গিয়ে অনাবাসী ভারতীয়দের সামনে মহৎ বাণী। কিন্তু দেশের জ্বলন্ত সংকটগুলো নিয়ে ওনার মন্ত্রীদের কোনো জবাবদিহি নেই। উনি যেন নিজেকে সমস্ত জবাবদিহির ঊর্ধ্বে এক অলৌকিক আসনে বসিয়ে ফেলেছেন। অনেকে এটাকে উনিজির ইউনিক স্টাইল বলেন। এতে স্টাইলটা কোথায়? প্রশ্ন এড়িয়ে যাওয়া আর জবাব না দিয়ে মুখ লুকিয়ে থাকা তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আমাদের পরিবারে বা বন্ধুদের মধ্যেও এমন কিছু মানুষ থাকেন না, যারা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চান না, দায় এড়িয়ে যান। সাধারণ চলতি ভাষায় আমরা যাদের দায়িত্ব জ্ঞানহীন বলি। গত 7 থেকে 8 বছর ধরে উনিজির রাজনীতির মূল মন্ত্রই হলো সবসময় গুডি গুডি, মিষ্টি মিষ্টি, কিউট সব কথাবার্তা বলা। সমাজকে বোঝানো তাদের কি করা উচিত, দেশকে বোঝানো দেশের কি করা উচিত, আর নিজের ঢাক নিজে পেটানো। কিন্তু যেখানেই আসল সমস্যা, সেখানেই উনিজির মৌনব্রত। বলছি, মিলিয়ে নেবেন। আজ না হোক কাল রাম মন্দিরের এই প্রণামী চুরির কেলেঙ্কারি নিয়ে মোদিজি ঠিকই মুখ খুলবেন। হয়তো উত্তরপ্রদেশের আগামী নির্বাচনের প্রচারে বলবেন, আর সেদিন ওনার প্রথম বাক্যটাই হবে, দেখুন আমাদের সরকার তৎক্ষণাৎ অ্যাকশন নিয়েছে, সিট গঠন করেছে, কিন্তু আপনারা দেখলেন তো কিভাবে হিন্দু বিরোধীরা নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে এই পুরো ঘটনাটাকে ব্যবহার করেছে। মিলিয়ে নেবেন, ঠিক এইটাই বলবেন। প্রধানমন্ত্রী নিজে যখন এই কাজটা করবেন, ভক্তকুল আর দরবারি মিডিয়া সেটাকে বলবে মাস্টার স্ট্রোক। কিন্তু এই একই প্রশ্ন যদি সমাজবাদী পার্টি, রাহুল গান্ধী বা কংগ্রেস তোলে, তখন বলা হবে, দেখুন দেখুন এরা রামের নাম নিয়ে নোংরা রাজনীতি করছে। সবশেষে বলবো, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানকে দেশের চেনা সংকটের মুখে এমন রহস্যময় নীরবতায় একের পর এক বিদেশ সফরে যেতে দেখেছে রাজনৈতিক মহল। ক্ষমতার শীর্ষে বসে যখন আন্তর্জাতিক মঞ্চকে একটি নিখুঁত পিআর ইভেন্ট রূপ দেওয়া হচ্ছে, ঠিক তখনই দেশের মাটির আসল হিসেবগুলো নীরবতার আড়ালে ধামাচাপা পড়ে যাচ্ছে। করদাতার টাকায় তৈরি হওয়া বিদেশের এই চোখ ধাঁধানো রিলস আর রুটিন সফর আসলে অভ্যন্তরীণ সংকট থেকে পিঠ বাঁচানোর এক সৌচতুর ডাইভার্সন পলিটিক্স। বিদেশের এই আলোর রোশনাই দিয়ে দিল্লির অভ্যন্তরীণ ব্যর্থতাকে আর কতদিন আড়াল করে রাখা সম্ভব, সেটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক জিজ্ঞাসা। ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।